আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোসাররত মেহজাবিন মিম, অ্যাক্সিস বায়োকেমিস্ট্রি রিটেন সেশন নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। বায়োকেমিস্ট্রি নিয়ে প্রফের রিটেন সম্পর্কিত সকল প্রশ্নসমূহ এবং তার উত্তরগুলো আলোচনা করতে। আপনারা সবাই জানেন অ্যাক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়ত আয়োজন করে চলেছে একাডেমিক, ক্লিনিক্যাল, ক্যারিয়ার সহ আরো অনেক কিছু নিয়ে 150-এরও বেশি দেশসেরা লেজেন্ডারি শিক্ষকদের 1500-রও বেশি ক্লাস এবং তারই ধারাবাহিকতায় উপস্থিত হলাম ফার্স্ট প্রফ স্পেশাল বায়োকেমিস্ট্রি রিটেন সেশন নিয়ে, যেখানে আজ আমি আলোচনা করব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ফটোমেট্রির উপর। জানাবো প্রপ সম্পর্কিত রিটেনের যেসব সমস্যা এবং সেই সব সমস্যার সমাধান নিয়ে। তাহলে আর দেরি না করে চলেন শুরু করি আমাদের আজকের সেশনটি। আমি মোসাররত মেহজাবিন মিম, বর্তমানে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সেশন 2017-18 এবং আমাদের আজকের টপিক হলো বায়োকেমিস্ট্রি রিটেন সেশন। আমাদের সাব টপিক ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ফটোমেট্রি। সো প্রথমে আমরা দেখি যে এন্ডোক্রাইনোলজির যে হরমোন সেকশনটা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি প্রফে কি কোয়েশ্চেন বা কোন কোন ধরনের প্রশ্ন আসে। তো প্রথমে আমরা থাইরয়েড হরমোন দিয়ে শুরু করলাম। সো হোয়াট আর দ্য থাইরয়েড হরমোনস? যে এখানে আমাদের বইয়ে কি আছে, আমাদের বইয়ে থাইরয়েড হরমোনস সম্পর্কে দুইটা হরমোনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোইন, আরেকটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোডিন। এখন ট্রাইআয়োডোথাইরোনিন আর টেট্রাআয়োডোথাইরোনিন এটার আরো ছোট ছোট নামও আছে, T4 আর T3, আপনারা সবাই জানেন। সো আপনারা যখন লিখবেন, এইটা অ্যাকচুয়ালি খুবই ছোট একটা প্রশ্ন, প্রথমে হয়তো বা আসবে সো হোয়াট আর দ্য, মানে শুরু করা হবে কোন একটা প্রশ্ন যে এটা হোয়াট আর দ্য থাইরয়েড হরমোনস, দেন তার সাথে বড় করে হয়তো বা অন্য কোনো প্রশ্ন দেওয়া থাকবে। সেখানে এটার উত্তর হিসেবে আপনি দুইটা আনসার লিখতে পারেন, যে একটা হচ্ছে থাইরক্সিন আর একটা ট্রাইআয়োডোথাইরিন। আর পরে আপনি হয়তো বা নিচে হলো আপনি লিখতে পারেন যে T3 and T4, these hormones are produced by thyroid follicular cells. সো এটা আনসার করার পর পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ল্যাবরেটরি ফাইন্ডিংস ইন এ পেশেন্ট অফ হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডিজমে যদি কোনো পেশেন্ট আসে তাহলে তার ল্যাবরেটরি ফাইন্ডিংস কি কি হবে। তো প্রথমে তাকে হচ্ছে আপনারা কি কি ল্যাবরেটরি টেস্ট দিবেন এটা আমাদেরকে একটু জানতে হবে। সো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টে ফার্স্টে টেস্ট দেওয়া হবে যে মেজারমেন্ট অফ টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেশন হরমোন। টিএসএইচ হরমোনের সাথে থাইরয়েড হরমোনের মেজারমেন্ট করা হবে। তো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের ক্ষেত্রে কি পাওয়া যাবে, তাদের পাওয়া যাবে যে হাই টিএসএইচ, মানে যদি তাদের হাই টিএসএইচ থাকে এবং লো টি ফোর থাকে, সেই ক্ষেত্রে তাদের আমরা বলবো যে এই পেশেন্টটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। যদি তাদের লো টিএসএইচ থাকে এবং লো T4 থাকে, মানে T4 লো, টিএসএইচ ও লো, সেক্ষেত্রে আমরা তাকে বলবো সেকেন্ডারি। প্রাইমারি তিন ধরনের আছে, প্রাইমারি, সেকেন্ডারি, আরেকটার নাম হচ্ছে সাবক্লিনিক্যাল। ওকে, সো প্রাইমারি বলবো আমরা কাকে? প্রাইমারি বলবো আমরা হচ্ছে যারা হলো হাই টিএসএইচ বাট লো T4, আর সেকেন্ডারি বলবো যার হচ্ছে লো টিএসএইচ উইথ T4। আর সাবক্লিনিক্যাল কাকে বলবো? যার হাই টিএসএইচ কিন্তু নর্মাল T4। এই তিনটা আমরা পাবো। তারপর আমরা যখন রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেস্ট করব তখন সেটার দেখা যাবে যে তার লো আপটেক হয়েছে। তারপর মেজারমেন্ট অফ থাইরয়েড অ্যান্টিবডি, যদি আমরা থাইরয়েড অ্যান্টিবডি হলো টেস্ট করি, তাহলে যদি এটা অটো ইমিউন থাইরয়েডাইটিস হয় তাহলে তার পজিটিভ পাওয়া যাবে। আমরা টিআরএইচ টেস্ট করতে পারি। তো টিআরএইচ টেস্টে যদি এক্সাগ্রেটেড রেসপন্স হয় তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, যদি কোনো রেসপন্সই না হয় তাহলে পিটুইটারি হাইপোথাইরয়েডিজম, আর যদি ডিলেইড রেসপন্স হয় তাহলে হাইপোথ্যালামিক হাইপোথাইরয়েডিজম। তারপর আমরা থাইরয়েড টিএসএইচ স্টিমুলেশন টেস্ট করতে পারি। তখন হচ্ছে যদি কোনো রেসপন্সই না থাকে তাহলে প্রাইমারি, আর যদি পজিটিভ রেসপন্স থাকে তাহলে হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এই পাঁচটা হচ্ছে স্পেসিফিক ল্যাবরেটরি ফাইন্ডিংস, যেটা হচ্ছে আমরা হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে করি। আর নন স্পেসিফিক ল্যাবরেটরি ফাইন্ডিংস কোনটা? তারা হচ্ছে তাদের ইনক্রিজ সিরাম কোলেস্টেরল আর এলডিএল কোলেস্টেরল বেড়ে যাবে, ইনক্রিজ টিএজি ট্রাইএসাইল গ্লিসারল, তারপর হাইপোনাট্রেমিয়া দেখা যাবে, তারপর ইনক্রিজ
সিপিকে মানে ডিউ টু মায়োপ্যাথির জন্য সিপিকেও বেড়ে যাবে। সো এই এই কয়েকটা হচ্ছে যে কন্ডিশনে হচ্ছে একটা ল্যাবরেটরি ফাইন্ডিংস একটা পেশেন্টের হাইপোথাইরয়েডিজমে ল্যাবরেটরি ফাইন্ডিংস দেখা যায়। তার পরের প্রশ্ন হচ্ছে গিভ দ্য থাইরয়েড হরমোন স্ট্যাটাস ইন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এন্ড ইউথাইরয়েডিজম। হাইপো মানে কি কমে গেছে, হাইপার মানে কি বেড়ে গেছে, আর ইউ মানে কি নর্মাল আছে, কোনো হচ্ছে কমেও নি বাড়েও নি নর্মাল আছে। সো আমরা এখানে কি বলবো যে থাইরয়েড হরমোন স্ট্যাটাস মানে কি, মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোনগুলোর কি অবস্থা, তারপর হাইপারথাইরয়েডিজমে থাইরয়েড হরমোনগুলোর কি অবস্থা, আর ইউথাইরয়েডিজমে থাইরয়েড হরমোনগুলোর কি অবস্থা। সো আমরা হচ্ছে একটা চার্টের মতো করে এখানে লিখতে পারি। এখানে চার্ট আপনারা বানাবেন। এখানে ইম্পর্টেন্ট থাইরয়েড হরমোন তিনটা আমরা ইউজ করবো, একটা হচ্ছে T3, T4 আর হচ্ছে TSH, আর এখানে হচ্ছে ডায়াগনোসিসটা থাকবে। তাহলে T3, T4, TSH, আর এখানে আপনি যখন লিখবেন ইউথাইরয়েডিজম তার ক্ষেত্রে কি হবে, আপনি এটা উল্টা করেও লিখতে পারেন, এদিকে ধরেন ডায়াগনোসিস, এদিকে হচ্ছে হরমোনগুলো। তারপর ইউ এর পর এখানে হবে হাইপো, হাইপোর মধ্যে আবার প্রাইমারি সেকেন্ডারি কম্পেনসেটেড, তারপর আবার হাইপার। সো এখানে আপনি T3 দিবেন, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4, আর এটা হচ্ছে TSH। এখানে আপনার হচ্ছে ডায়াগনস্টিকটা লেখা লাগবে। যেমন ইউথাইরয়েডিজমে কি হয়, এটাও নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল। কিন্তু আবার যদি আপনার হলো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে এটা কমে যাবে, T3 কমে যাবে, T4ও কমে যাবে, TSH আবার বেড়ে যাবে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে কি, সব তিনটাই কমে যাবে। আবার হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, যদি 1 ডিগ্রি বা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম হয় তাহলে এইটা বাড়বে, এইটা বাড়বে, কিন্তু টিএসএইচ কমবে। আবার যদি সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম হয় তাহলে হচ্ছে এইটা T3 বাড়বে, T4 নর্মাল থাকবে। আবার না, T3 বাড়বে, T4 বাড়বে, টিএসএইচও বাড়বে। আবার যদি থাইরোটক্সিকোসিস হয় তাহলে T3 বাড়বে, T4 নর্মাল থাকবে, টিএসএইচ বাড়বে। সাবক্লিনিক্যাল গুলোতে কি হবে, সাবক্লিনিক্যাল গুলোতে এই T3, T4 নর্মাল থাকবে, শুধু টিএসএইচ যদি সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম হয় তাহলে টিএসএইচ কমে যাবে, আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম হলে টিএসএইচ বেড়ে যাবে। সো আপনার যখন আপনি এই প্রশ্নটার উত্তর দিবেন, এই প্রশ্নটার উত্তরে জাস্ট আপনি যদি এই চার্টটা দিয়ে দিতে পারেন তাহলেই এনাফ এই প্রশ্নের উত্তরের জন্য। এখানে আপনার আর কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। তারপর আমরা দেখি থাইরয়েড থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে। আর গিভ দ্য কজেস এন্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম। সো হাইপারথাইরয়েডিজমের কি কি কজেস এবং কি কি ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে একটু আমরা দেখে নিই। কজেস কি হতে পারে, হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড বেশি বেশি প্রডিউস হচ্ছে। এখানে আপনি প্রথমে লিখবেন যে প্রাইমারি হচ্ছে যে থাইরয়েড কজ। থাইরয়েড কজ কি, ইন্ট্রিনসিক ডিফেক্টস ইন থাইরয়েড গ্ল্যান্ড। এখন আপনি যখন এই প্রশ্নটার আনসার লিখতে যাবেন, আপনি ফার্স্টে অবশ্যই হোয়াট ইজ হাইপারথাইরয়েডিজম ডেফিনেশনটা দিয়ে নেবেন। সো ডেফিনেশনটা কিভাবে দিবেন, ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন প্রডিউসড বাই এক্সেস সার্কুলেটিং থাইরয়েড হরমোন ডিউ টু দেয়ার ইনক্রিজ সিনথেসিস। সিনথেসিস যেহেতু বেড়ে গেছে সেই জন্য সার্কুলেটিং থাইরয়েড হরমোন অনেক বেশি, এটার জন্য দিস কন্ডিশন ইজ কল্ড হাইপারথাইরয়েডিজম। সো এর কজেস কি কি, প্রাইমারি কজেস আর সেকেন্ডারি কজেস। প্রাইমারি কজেস কি, যেটা হচ্ছে থাইরয়েড কজেস, যেমন হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডে ইন্ট্রিনসিক কিছু ডিফেক্ট হবে, যেমন হচ্ছে গ্রেভস ডিজিজ, তারপর হচ্ছে যে মাল্টিনোডিউলার টক্সিক গয়টার বা সলিটারি টক্সিক থাইরয়েড নোডিউল বা থাইরয়েডাইটিস, ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড, এগুলো যদি প্রবলেম হয় মানে থাইরয়েডের মধ্যে কোনো ডিজিজ হয় বা গয়টার হয় বা নডিউলের প্রবলেম হয়, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। আর সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম কি, যদি টিএসএইচ বা সিক্রেটিং পিটুইটারি অ্যাডিনোমা বা পিটুইটারিতে কোনো প্রবলেম হয়, মানে এক্সট্রা থাইরয়েড কজ বাইরে থেকে থাইরয়েডে কজ করতেছে, তখন সেটা হচ্ছে সেকেন্ডারি থাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। সো প্রাইমারি আর সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমের মধ্যে এভাবে আপনি হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি হাইপারথাইরয়েড কজেস অফ হাইপারথাইরয়েডিজম।
এবার ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকবে? সো ক্লিনিক্যাল ফিচার্স কি কি হবে? ফার্স্টে আপনি দিবেন মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্ট কি কি? যেমন বিএমআর বেড়ে যাবে, হিট হিট ইনটলারেন্স হবে, ওয়েট লস হবে। তারপর আপনি দিবেন কার্ডিওভাস্কুলার ইফেক্ট, যে তাদের ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, ফিব্রিলেশন এগুলো দেখা যাবে। নিউরোলজিক্যাল ইফেক্টসে কি হবে? ট্রিমর, নার্ভাসনেস, এক্সেসিভ সোয়েটিং, ইরিটেবিলিটি এগুলো দেখা যাবে। মাস্কুলার ইফেক্টে কি হবে? মাস্কুলার ইফেক্টে প্রক্সিমাল মায়োপ্যাথি হতে পারে, উইথ উইকনেস অ্যান্ড অ্যাট্রফি দেখা দিতে পারে। সো এই দিজ আর দ্য ফিচার্স। ফিচার্সের মধ্যে আরো আছে, ফিচার্সের মধ্যে রিপ্রোডাক্টিভ ইফেক্ট আছে। রিপ্রোডাক্টিভ ইফেক্ট কি? তার মেনস্ট্রুয়াল সাইকেলের ইররেগুলারিটিস দেখা যাবে, তার ইনফার্টিলিটি, ইম্পর্টেন্সি, লস অফ লিবিডো এগুলো দেখা যাইতে পারে। আর অকুলার ইফেক্ট, যেটা চোখের, চোখের প্রবলেম কি হতে পারে? চোখে হচ্ছে এক্সোপথ্যালমাস বা অপথ্যালমোপোজিয়া, অপথ্যালমাস, এই যে এই 6টা প্রবলেম হইতে পারে। সো মেটাবলিক ইফেক্ট, কার্ডিওভাস্কুলার, তারপর আপনার অকুলার, রিপ্রোডাক্টিভ, তারপর হচ্ছে আর কি কি আর কি কি বললাম, ওই হচ্ছে যে মাস্কুলার, নিউরোলজিক্যাল। হ্যাঁ, এই 6টা মাস্কুলার, নিউরোলজিক্যাল, এই 6টা ইফেক্ট হলো আপনার ক্লিনিক্যাল ফিচার্স অফ hyperthyroidism. Then what are the biochemical tests done to diagnose a case of hyperthyroidism? এই যে একটু আগে আমি যেটা হাইপোথাইরয়েডিজমের জন্য যে কেসগুলো বললাম, মানে যে বায়োকেমিক্যাল টেস্টগুলো, ওগুলোরই হচ্ছে যে আপনার হবে। সো কি, মেজারমেন্ট অফ টিএসএইচ এন্ড থাইরয়েড হরমোন হবে। তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, আয়োডিন ইনটেক, এটা এটা করতে হবে। মেজারমেন্ট অফ থাইরয়েড অটো অ্যান্টিবডিজ করতে হবে। তারপর টি3 সাপ্রেশন টেস্ট করতে হবে। এই টি3 সাপ্রেশন টেস্ট করে তারপর এটার মাধ্যমে গ্রেভস ডিজিজ কিনা আইডেন্টিফাই করা যায়। তারপর আপনার এই 4টা হচ্ছে স্পেসিফিক। নন স্পেসিফিক ল্যাবরেটরি টেস্ট আপনাকে করতে হবে, যে সিরাম কোলেস্টেরল ডিক্রিজড করবে, তারপর ইনক্রিজ সিপিকে, এটা বেড়ে যেতে পারে। হেপাটিক ডিসফাংশন, সো আপনাকে হেপাটিক, সিরাম কোলেস্টেরল আর সিপিকে, এই তিনটার হচ্ছে টেস্ট করতে হবে ফর নন স্পেসিফিক hyperthyroidism. So these are the tests done to diagnose a case of hyperthyroidism. Then finally এখানে একটা কিছু শর্ট নোট আছে, ক্রিয়েটিনিজম and myxedema. These short notes are the cause of hypothyroidism, right? So আপনি যখন শর্ট নোট লিখবেন, আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে আপনার যদি এটা খাতা হয় তাহলে আপনি শর্ট নোট কিভাবে লিখবেন। আপনি এখানে হচ্ছে প্রথমে লিখবেন যে শর্ট শর্ট নোট অন, ধরেন হচ্ছে ক্রিয়েটিনিজম, তো আপনি হচ্ছে যে শর্ট নোট অন যার, ওটা লিখবেন। তারপর ডেফিনেশন, ডেফিনেশন দিয়ে ওটার আপনি যা ডেফিনেশন জানেন, যদি বইয়ে থাকে তো খুবই সুন্দর, আর যদি না থাকে বাই এনি চান্স আপনি যেটা ফিচার্স জানেন, ফিচার্স দিয়ে আপনি একটা ডেফিনেশন লিখতে পারবেন। এন্ড তারপর ডেফিনেশনটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার পর আপনাকে হচ্ছে যে কজেস লিখতে হবে। যেমন ক্রিয়েটিনিজমের ক্ষেত্রে, ইট ইজ দ্য সিনড্রোম অফ হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন সিন্স বার্থ অর ফিটাল লাইফ, এটা হলো আমার ডেফিনেশন। দেন হচ্ছে কজ কি? কজ হচ্ছে, এটা হচ্ছে গ্রোথ ফেলিয়ার, মানে কজ বা কজ কি, এখানে হচ্ছে যে আপনার থাইরয়েড লো, লো T3, লো T4 এবং হাই টিএসএইচ দেখা যায়। আর এটার জন্য এটার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে গ্রোথে ফেলিয়ার দেখা দেবে। যেই চিলড্রেন গুলো কি হবে, তারা ডোয়ার্ফড হবে এবং তাদের মেন্টালি রিটার্ডেড হবে। দেন আপনি হচ্ছে যে মেকানিজম দিতে পারেন, যে স্কেলিটাল গ্রোথ ইজ মোর রিডিউস দ্যান সফট টিস্যু গ্রোথ, এই জন্য হচ্ছে টিপিক্যালিতে প্রেজেন্ট হচ্ছে পট বেলি, এটা হচ্ছে আপনি একটা সিমটমস দিতে পারেন, যে পট বেলি প্রেজেন্টেশন, এনলার্জ প্রোট্রুডিং টাং, স্টকি অ্যাপিয়ারেন্স, এই দিজ আর দ্য সিনড্রোম। সো এভাবে করে আপনি সুন্দর করে ডেফিনেশন, কজেস, তারপর সিমটমস আর মেকানিজম, এভাবে করে 3-4টা ধাপে ক্রিয়েটিনিজম শর্ট নোট লেখা যাবে। তারপর আবার সেম ডান টু মিক্সেডেমা, মিক্সেডেমার ক্ষেত্রেও শর্ট নোট অন মিক্সেডেমা। তারপর হচ্ছে ডেফিনেশন, তারপর হলো আপনার কজেস, ডেফিনেশন, ইট ইজ দ্য সিনড্রোম অফ অ্যাডাল্ট এটা ক্রিয়েটিনিজম চিলড্রেনদের ক্ষেত্রে ছিল, মিক্সেডেমা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তারপর হচ্ছে মিউকোপলিস্যাকারাইড ইজ deposited in the skin which binds with the water to develop indurated edema and myxedematous appearance. তারপর কিছু কিছু পেশেন্ট যাদের মিক্সেডেমা আছে, তো সিভিয়ার মেন্টাল সিমটম আছে, যেমন মিক্সেডেমা ম্যাডনেস দেখা যায়। কিছু কিছু পেশেন্টে হচ্ছে কার্ডিয়াক ফিচার্স আছে, কার্ডিওমেগালি, রাইজ অফ কার্ডিয়াক এনজাইম, ইসিজি চেঞ্জ, যেটা দেখা যায়। এদেরকে আবার মিক্সেডেমা হার্ট বলা হয়। আর এদের ইউজুয়ালি ফাইন্ডিং কি? লো T3, লো T4 এবং হাই টিএসএইচ। সো দিস আর দ্য কন্ডিশন। এটা হচ্ছে চাইল্ড হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে অ্যাডাল্ট হাইপোথাইরয়েডিজম। আপনারা এইভাবে করে সুন্দর করে শর্ট নোট লিখতে পারেন। সো
নেক্সট আমরা পড়বো ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস নিয়ে আপনার কি কি প্রশ্ন আসে এবং ডায়াবেটিস নিয়ে প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার লিখবো। সো ডায়াবেটিস নিয়ে ফার্স্ট যে প্রশ্নটা আছে যে নেম দ্য ইম্পর্টেন্ট হরমোনস উইচ ইনক্রিজ ব্লাড সুগার। তাহলে ব্লাডের সুগার বা ব্লাডে গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে এই হরমোনগুলো কে কে। এরা জেনারেলি ধরেন আপনার যারা হচ্ছে গ্লুকোজের অ্যানাবলিজমে হেল্প করে, রাইট? তারাই তো গ্লুকোজ হরমোনের আপনার গ্লুকোজ লেভেল বৃদ্ধি করবে। যেমন ফার্স্ট অফ অল গ্লুকোজ লেভেল ব্লাডে ইনক্রিজ করে হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের নাম আমরা সবাই শুনেছি, প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয় গ্লুকাগন। তারপর হচ্ছে ক্যাটেকোলামাইন, তারপর হলো আপনার আহ কর্টিসল কর্টিসল তারপর হচ্ছে গ্রোথ হরমোন এবং থাইরয়েড হরমোন। দিস অল আর দ্য ইম্পর্টেন্ট হরমোনস যারা হচ্ছে ব্লাড সুগার ইনক্রিজ করে। তারপরের প্রশ্নটা হচ্ছে ডিফাইন আইএফজি অ্যান্ড আইজিটি। আইএফজি অ্যান্ড আইজিটি আমরা কোথায় পড়ছি? আইএফজি অ্যান্ড আইজিটি আমরা পড়ছিলাম হচ্ছে আপনার প্রি ডায়াবেটিস, রাইট? সো প্রি ডায়াবেটিসে আইএফজি আর আইজিটি ডেফিনেশন আছে। সো আইএফজি আর আইজিটি ডেফিনেশন হচ্ছে, আইএফজি ডেফিনেশন কি? ফাস্টিং plasma glucose between 6, it is a condition where fasting plasma glucose is between 6.1 to 6.9 millimole per liter. That condition is called IFG। যে কন্ডিশনে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 6.1 to 6.9, তখন আমরা বলবো তাকে আইএফজি। আইজিটি ডেফিনিশন কি? Diagnosed when the value are above the upper limit of আপনার normal, upper limit of normal, but before the value of diagnostic of diabetes। মানে যদি আপনার হলো নর্মালের চেয়ে বেশি হয়, আইজিটি যেটা নর্মালের চেয়ে বেশি হয় বাট হলো ডায়াবেটিসের চেয়ে কম। মানে যদি আপনার যখন ভ্যালুটা ব্লাড গ্লুকোজ আফটার মিল ব্লাড গ্লুকোজ যদি 7.8 টু 11 এর মধ্যে থাকে, 11 ক্রস করবে না বাট 7.8 এর বেশি থাকবে, দেন ইট ইজ কল্ড আইজিটি। তো আইজিটি এবং আইএসজির সংজ্ঞা আমরা এভাবেই বলতে পারি। জাস্ট ওই আইএফজি আর আইজিটির যেটা আপনার হলো প্রসিড ছিল, ওইটা থেকেই এখানে বলা যায়। তারপর আপনার হচ্ছে হোয়াট ইজ ওজিটিটি, রাইট ডাউন দ্য ইন্ডিকেশন প্রসিডিওর অফ ওজিটিটি। সো ওজিটিটি কোনটা? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওজিটিটি আমরা হচ্ছে যে ওজিটিটি অনেক ইম্পর্টেন্ট, আপনার প্রায় অনেক কিছুর ক্ষেত্রে ওজিটিটি আসে মাস্ট। সো হোয়াট ইজ ওজিটিটি? যদি আপনাকে বলে হোয়াট ইজ ওজিটিটি, তখন আপনি কি বলবেন? যেটা ওরাল গ্লুকোজ tolerance test is a diagnostic test in which the glucose load is given orally, অ্যান্ড যখন গ্লুকোজ লোডটা ওরালি দেওয়া হবে, দেন আফটার দ্যাট হচ্ছে স্যাম্পল ব্লাড স্যাম্পল টেকেন আফটারওয়ার্ড টু ডিটারমাইন হাউ কুইকলি ইট ইজ ক্লিয়ার্ড ফ্রম দ্য ব্লাড। The test is usually done to test for diabetes, insulin resistance, impaired beta cell function, and sometimes reactive hyperglycemia and acromegaly, in order to find out the disorders of carbohydrate metabolism. আপনি যদি এত বড় লিখতে না চান, আপনি যদি ছোট করে লিখতে চান, তাহলে আপনি ওটাই লিখতে পারবেন যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা হচ্ছে যে এই টেস্টে কি করা হয়? গ্লুকোজ load is given orally and blood sample is collected afterwards to determine how quickly it is cleared from the blood. So এটা হলো ওজিটিটি। দেন ওজিটিটির ইন্ডিকেশনস কি? ওজিটিটির ইন্ডিকেশনস মানে হচ্ছে যে কখন ওজিটিটি করা যাবে। সো ইন্ডিকেশন কি? তো আপনার ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি 7 এর কম হয়, 7 মিলিমোল পার লিটারে কম হয়। তারপর ডায়াগনোসিস অফ প্রি ডায়াবেটিস অ্যান্ড জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা যদি ডায়াগনোসিস হয়। তারপর আরবি মানে র্যান্ডম ব্লাড গ্লুকোজ যদি হচ্ছে 7.8 টু 11 মিলিমোল পার লিটার হয়। আর আরেকটা হচ্ছে ওবেসিটি, ডিসলিপিডেমিয়া বা আদার রিস্ক ফ্যাক্টরস যদি থাকে, তখন ওজিটিটি করা যায়। ওজিটিটির ইন্ডিকেশনের পর প্রসিডিওর আপনি দিবেন। প্রসিডিওর কি? ফার্স্টে হচ্ছে ফাস্টিং ব্লাড স্যাম্পল হচ্ছে মর্নিং এ হলো কালেক্ট করে, যেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেখার জন্য। তারপর হচ্ছে 75
গ্রাম গ্লুকোজ হচ্ছে উইথ 300 মিলিলিটার ওয়াটার উইদিন 5 মিনিটস, মানে ওই ফাস্টিং স্যাম্পলটা কালেকশনের পরে উইদিন 5 মিনিটস দেওয়া হয়। দেন অ্যাট দ্য এন্ড অফ 2 hour of oral glucose intake another blood sample is collected for estimation of glucose. So এইটা হলো procedure and indication. দেন আপনার ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট অফ ওজিটিটি। তাহলে প্রসিডিউর ইন্ডিকেশন দেবে, ইন্টারপ্রিটেশনে সুন্দর করে আপনার যে ছকটা আছে ওই ছকটা লিখে ফেলবেন। সো ছকে কি আছে আপনার, ছকে ইন্টারপ্রিটেশন হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ আর 2 hours আফটার ব্লাড গ্লুকোজ আর হচ্ছে ডায়াগনোসিস। তো ফাস্টিং যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত হয়, ওজিটিটির পর কি কত হয়, ডায়াগনোসিস কি হয়। সো ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি হচ্ছে আপনার 6 এর কম হয় আর ওজিটিটির পরেও 6 এর কম হয়, তাহলে এটা দুটাই যদি কম হয় তাহলে হচ্ছে এটা নর্মাল। তারপর ফাস্টিং যদি 7 এর বেশি হয় আর ও এটাও যদি 11 এর বেশি হয় তাহলে হচ্ছে ডায়াবেটিস আছে। আর যদি ফাস্টিং হচ্ছে 6.1 থেকে 6.9 হয়, এটা আবার 7 এর কম হয়, তাহলে এটা হচ্ছে আইএফজি। আর যদি ফাস্টিং হচ্ছে 7 এর কম হয় বাট এটা হচ্ছে 7.8 to 11 হয়, তাহলে এটা হচ্ছে আইজিটি। সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। আপনি জাস্ট এই চারটা ছক, এই চারটা রো দিয়ে 3টা কলাম দিয়ে এটা ইন্টারপ্রিটেশনটা লিখলে এটাতে ফুল মার্কস পাওয়ার চান্স থাকে। তারপর আমরা দেখি এনিউমারেট দ্য এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন ফাংশন অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন ফাংশন অ্যান্ড এক্সোক্রাইন ফাংশন। সো প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন এক্সোক্রাইন ফাংশন আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়ে ফেলছি, যে প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াটিক, তারপর হচ্ছে প্রোটিন পেপটাইডেস, তারপর ওরা হচ্ছে কি কি হচ্ছে হরমোন এনজাইম প্যানক্রিয়াট থেকে বের হয় যেগুলো হচ্ছে আপনার হেল্প করে। সো দিজ আর দ্য এক্সোক্রাইন ফাংশন অফ প্যানক্রিয়াস। আর এন্ডোক্রাইন ফাংশন প্যানক্রিয়াসে হচ্ছে কি থাকে, এইটাতে আপনার আইলেট সেল থাকে। আইলেট সেলে আপনার সেল টাইপ থেকে কোন কোন হরমোন সিক্রেট হয়। আইলেট সেল যারা হচ্ছে আলফা তারা সিক্রেট করে হলো গ্লুকাগন। আইলেট সেল যারা বিটা তারা সিক্রেট করে হচ্ছে ইনসুলিন। আইলেট সেল যারা ডেল্টা তারা সিক্রেট করে কি, সোমাস্ট্যাটিন। আর আইলেট সেল হচ্ছে গামা, তারা সিক্রেট করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো আপনার এই এন্ডোক্রাইনে এই চারটা সেলের সাথে চারটা হরমোন বলে দিবেন, আর এর এক্সোক্রাইনে হচ্ছে এনজাইম গুলো বলে দিলে এইটার হচ্ছে এটা দিস আর দ্য এন্ডোক্রাইন এন্ড এক্সোক্রাইন ফাংশন অফ প্যানক্রিয়াস। তারপর হচ্ছে স্টেট দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলাইটাস। তো আমরা এতক্ষণ ডায়াবেটিস মেলাইটাস এর আপনার ওজিটিটি পড়লাম, তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন ওগুলো পড়লাম। এবার আমরা দেখি ল্যাবরেটরি ডায়াগনোসিস, মানে আপনার কি কি ল্যাবরেটরি ডায়াগনোসিস করা হয়। উই হ্যাভ অলরেডি সেড দ্যাট, রাইট? আমরা হচ্ছে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনের কথা বলেছি, এটাও আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিস ফর ডায়াবেটিস মেলাইটাস। দেন আমরা ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন অফ 2 hours আফটার মিল, মানে ওজিডিটি কথা বলেছি, এটাও ল্যাবরেটরি ডায়াগনোসিস। এবং 3 নাম্বার আমরা একটা নিতে পারি, র্যান্ডম ব্লাড গ্লুকোজ নিতে পারি। র্যান্ডম ব্লাড গ্লুকোজ মানে কি হচ্ছে আপনার ফাস্টিংও না আবার ওজিটি না, যে কোনো টাইমে একটা র্যান্ডম ব্লাড গ্লুকোজ। সো এটার মাধ্যমে ল্যাবরেটরি ডায়াগনোসিস, মানে ডায়াবেটিস মেলাইটাসকে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করা যায়। তারপর হচ্ছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কোন দুইটা, যখন আপনি প্রি ডায়াবেটিস সম্পর্কে লিখবেন ফার্স্টে আপনি প্রি ডায়াবেটিসের একটা ডেফিনেশন দিবেন। সো হোয়াট ইজ দ্যাট? ইট ইজ দ্য ইন্টারমিডিয়ারি মেটাবলিক স্টেজ অফ গ্লুকোজ বিটুইন নর্মাল গ্লুকোজ হোমিওস্ট্যাসিস অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে নর্মাল গ্লুকোজ আর ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে ইন্টারমিডিয়েট ফ্যাক্টর। সো এই প্রি ডায়াবেটিস যে এটার ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে আপনার প্রি ডায়াবেটিস আর এট রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস মেলাইটাস লেটার। সো যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের লেটার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তারপর প্রি ডায়াবেটিস আর অ্যাট ইনক্রিজড রিস্ক অফ ভাস্কুলার কমপ্লিকেশন, এর যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের ভাস্কুলার কমপ্লিকেশন হওয়ার চান্সেস বেশি। ভাস্কুলার কমপ্লিকেশন, সিভিএস প্রবলেম, তাদের আর্টারি প্রবলেম, ব্লাড প্রেশার প্রবলেম, এগুলো হওয়ার চান্সেস বেশি। তারপর হচ্ছে কি, it is an useful cautionary clinical message to decide on preventive measures through dietary and lifestyle modification to avoid development of diabetes mellitus। মানে এটা হচ্ছে যে প্রিকশন হিসেবে কাজ করে। সো তোমার এটা হচ্ছে আপনাকে মেসেজ দিল যে আপনার ডায়েটারি মডিফিকেশন করতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যদি আপনি ডায়াবেটিস মেলাইটাসকে অ্যাভয়েড করতে চান।
So these three are the importance of pre-diabetes. এবার একটা কোশ্চেন হচ্ছে, এটা একদম সুন্দর করে আপনারা ছক করে লিখে ফেলতে পারবেন। ডিফারেন্স বিটুইন ডায়াবেটিস মেলাইটাস এন্ড ডায়াবেটিস ইনসিপিটাস। এটা আপনি জাস্ট ছকে এই সাইডে আপনি ট্রেটস বা ফিচার্স গুলো লিখবেন, যে ডায়াবেটিস মেলাইটাস লিখবেন, ডায়াবেটিস ইনসিপিটাস লিখবেন। সো ফার্স্টে আপনি লিখতে পারেন কজ, যেমন ডায়াবেটিস মেলাইটাস এর কজ কি, ইনসুলিন ডেফিসিয়েন্সি বা ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ডায়াবেটিস ইনসিপিটাস এর কজ কি, এডিএইচ ডেফিসিয়েন্সি বা এডিএইচ রেজিস্ট্যান্স। এডিএইচ মানে অ্যাড্রিনো ডাইকর্টিক হরমোন, যেটা হচ্ছে আপনার এই ভ্যাসোপ্রেসিন নামেও পরিচিত। সো তারপর হচ্ছে প্রিভিলেন্স, ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে প্রিভিলেন্ট আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে ভেরি রেয়ার। তারপর পলিউরিয়া হচ্ছে, ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে মডারেট টু সিভিয়ার হতে পারে, আর ডায়াবেটিস ইনসিপিটাসে হচ্ছে মাইল্ড টু মডারেট হতে পারে। হাইপারগ্লাইসেমিয়া ডায়াবেটিস মেলাইটাসে প্রেজেন্ট অবভিয়াসলি, বাট ডায়াবেটিস ইনসিপিটাসে হাইপারগ্লাইসেমিয়া ইজ নট প্রেজেন্ট। গ্লাইকোজিউরিয়াও হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসে প্রেজেন্ট, বাট ওখানে নট প্রেজেন্ট। তারপর ইউরিনের অসমোলারিটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে, যেহেতু এখানে গ্লুকোজ যাচ্ছে ইউরিনের সাথে, সো অসমোলারিটি হচ্ছে হাইপারটনিক, বাট ডায়াবেটিস ইনসিপিটাসে দ্যাট ইজ হাইপোটনিক। এবং আপনার ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি অনেক বেশি, ইউরিনের ইলেকট্রোলাইট লস হচ্ছে অনেক মার্কড ইন ডায়াবেটিস মেলাইটাস। ইন ডায়াবেটিস ইনসিপিটাস স্পেসিফিক গ্র্যাভিটিও কম এবং ইলেকট্রোলাইট লসও মিনিমাম। আর প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে আপনার ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে লো, বাট ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে হাই। So these are the difference between diabetes mellitus and diabetes insipidus. তারপর আমরা দেখি ডায়াবেটিস চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি, চ্যাপ্টার বলছি টপিকটা, এই টপিকটা মোটামুটি বড় এবং এখান থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে। তো আপনার যে ফার্স্ট পেপারে যে ক্লিনিক্যাল থেকে যে কোশ্চেনটা, তার মধ্যে থেকে ডায়াবেটিস থেকে মাস্ট একটা আসবে। তো আপনারা যখন প্রিপারেশন নেবেন, আপনারা ডায়াবেটিসের সবগুলো কোশ্চেন খুব ভালোভাবে পড়বেন, তাহলে আপনার ধরেন এই যে ডায়াবেটিসের যেই সমস্যাগুলো আছে, মানে ডায়াবেটিসের কোশ্চেন যদি আপনি একটা ফুল আনসার করেন, আপনার একটু শান্তি লাগবে, মানে অন্যান্য কোশ্চেন কমন পাওয়া হচ্ছে, এই কোশ্চেন কমন পাওয়া ইজি। তারপর হলো হোয়াট ইজ হিমোগ্লোবিন A1C। তো হিমোগ্লোবিন A1C হচ্ছে আপনার একটা ডিসিজ অ্যাসেসমেন্ট অফ গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস, মানে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে গ্লাইসেমিক কন্ট্রোলকে অ্যাসেস করে। সো এটা যদি আপনার ডেফিনিশন বলতে হয় যে হোয়াট ইজ হিমোগ্লোবিন A1C, তখন আপনি লিখবেন যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন A1C ইজ প্রডিউসড বাই slow non-enzymatic condensation of glucose with beta globin chain of adult hemoglobin. Its normal value is 4 to 6% of total hemoglobin. It increases in the blood of patients with poorly controlled diabetes mellitus. So এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি যারা ডায়াবেটিস কন্ট্রোল করতেছে তাদের প্রগনোসিসটা বোঝা যায়, যে আপনার ওনাদের হিমোগ্লোবিন A1Cটা ঠিক আছে নাকি ওনাদের কন্ট্রোলটা ঠিক করে হচ্ছে কি হচ্ছে না। সো এক্ষেত্রে আপনার এখানে যদি হোয়াট হয়, তাহলে আপনি জাস্ট গ্লাইকো হিমোগ্লোবিন A1C কাকে বলে, এটা প্রডিউস কিভাবে হয় এবং এটার মার কত এবং এটা কি কাজ করে, that's enough. Then what are the chronic complications of ডায়াবেটিস মেলাইটাস? সো ডায়াবেটিস মেলাইটাসে আপনার অবভিয়াসলি কমপ্লিকেশনস আছে, কিছু কমপ্লিকেশনস হচ্ছে আপনার ক্রনিক কমপ্লিকেশনস, কিছু হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস। সো ক্রনিক কমপ্লিকেশনস হচ্ছে তিনটা, একটা হলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, একটা হলো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আর একটা হচ্ছে ডায়াবেটিক ক্যাটারাক্ট। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস কি কি, ম্যাক্রো মানে বড় অবভিয়াসলি, তো তিনটা বড় বড় ভাস্কুলার ডিজিজ হবে। একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, যেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা হার্টের একদম প্রবলেম করবে। তারপর একটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার ডিজিজ মানে ব্রেইনের মধ্যে ভাস্কুলার টিস্যুতে প্রবলেম হবে। স্ট্রোক, ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক, দিস আর দ্য সেরেব্রোভাস্কুলার ডিজিজ। আরেকটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে একদম ফিটে যে গ্যাংগ্রিন দেখা যায়, এটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তারপর আরেকটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস হতে, মাইক্রোতে মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, এই তিনটা কমপ্লিকেশনস দেখা যেতে পারে। তাহলে কি কি, একটা রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, আর আরেকটা হচ্ছে ডায়াবেটিক ক্যাটারাক্ট।
সো ক্যাটারাক্ট মানে চোখের প্রবলেম হবে। সো দিজ আর দ্য ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। এবার হচ্ছে শর্ট নোট। শর্ট নোট হচ্ছে ওজিটিটি, আমি যেটা আগেও বললাম যে আপনি যখন শর্ট নোট লিখবেন, ফার্স্ট লিখবেন শর্ট নোট অন ওজিটিটি, দেন ডেফিনেশন, দেন ওজিটিটির ইন্ডিকেশন, প্রিপারেশন, প্রসিডিউর আর ইন্টারপ্রিটেশন। যদি সবগুলো নাও লিখতে পারেন, আপনি হয়তো বা একটা মিস দিতে পারেন, প্রিপারেশন অর ইন্ডিকেশন অর প্রসিডিউর। সো আপনি এভাবে করে প্রসিডিউর মিস দিয়ে না, প্রিপারেশনটা মিস দিতে পারেন। দেন আপনি যখন লিখবেন যে হচ্ছে ইন্ডিকেশন, প্রসিডিউর, ইন্টারপ্রিটেশন, এভাবে করে আপনার সুন্দর করে শর্ট নোটটা গুছিয়ে ফেলবেন। তারপর ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাসের উপর শর্ট নোট লিখে আপনি ফার্স্টে লিখবেন যে ডেফিনেশন, ইনসিপিটাস কেন হয়, কখন হয়, তারপর ইনসিপিটাসের কারণ কি। আমরা একটু আগে দেখলাম আপনার যেটা হচ্ছে এডিএইচ এর হলো আপনার সাপ্রেশনের জন্য হয়। দেন এটার হচ্ছে সিমটমস কি কি, যেমন পলিউরিয়া দেখা, ইউরিয়া, ইউরিন বেশি হয় বাট হাইপোটনিক হয়, ইউরিনের কালার কেমন, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কেমন, দেন হচ্ছে যে এটার আপনার হচ্ছে যে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক কি, মানে কিভাবে এটা টেস্ট করা যায়। তো এভাবে করে আপনার ডায়াবেটিস ইনসিপিটাসের উপর শর্ট নোট লিখতে পারেন। হিমোগ্লোবিন এ1সি, এটা হচ্ছে আপনার ফার্স্টে আপনার দিবেন হিমোগ্লোবিন এ1সি এর ক্ষেত্রে ফার্স্ট ডেফিনেশন দিবে হিমোগ্লোবিন এ1সি, দেন আপনি দিবেন হিমোগ্লোবিন এ1সি কাদের ক্ষেত্রে ইউজ করে, এটা প্রগনোস্টিক ইউজ। তারপরে হিমোগ্লোবিন এ1সি চার্ট দিবেন যে ইন্টারপ্রিটেশন, আর ইন্টারপ্রিটেশন দেওয়ার পর হিমোগ্লোবিন এ1সি হচ্ছে ইম্পর্টেন্স দিবেন, যেটা কেন ইম্পর্টেন্ট, এই চেক আপটা কেন ইম্পর্টেন্ট। তারপর ফাইনালি হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার সেম, আপনি প্রথমে ডেফিনেশন দিবেন যে এটা হচ্ছে ডায়াবেটিসের আগের কন্ডিশন, যেখানে হচ্ছে ডায়াবেটিস হতে পারে। তারপর হচ্ছে আপনি টাইপস দিবেন যে এটা একটা টাইপ কি, আইএফজি আর আইজিটি। তারপর আপনি ইন্টারপ্রিটেশনটা দিবেন যে কোনটা কখন আইএফজি হয়, কোনটা না আইজিটি হয়, আর যে আমরা যেটা ইম্পর্টেন্স একটু আগে বললাম যে ইম্পর্টেন্সটা দিবেন। So these are the writing about short note of OGTT, diabetes insipidus, hemoglobin A1c and pre-diabetes. সো আই হোপ আমাদের ডায়াবেটিস শেষ। সো আজকের সেশনের আমরা লাস্ট টপিক আলোচনা করছি, এটা হচ্ছে ফটোমেট্রির উপর। সো ফটোমেট্রি ইজ দ্য টোটালি, ফটোমেট্রি পার্টটা এটা টোটালি হচ্ছে আপনার ক্লিনিক্যালের পার্ট। ক্লিনিক্যাল বলতে ফটোমেট্রি পার্টের টোটালি ক্লিনিক্যালের পার্ট। ক্লিনিক্যাল বলতে কি, ক্লিনিক্যাল বলতে হচ্ছে আপনার যে আমরা বায়োকেমিস্ট্রি ল্যাবের মধ্যে কি কি করছি বা কি ধরনের কাজ করছি, কি ধরনের আপনার ইউজ করছি, কি বলে মেশিন ইউজ করছি। তো আমরা সেখানে কলোরিং ফটোমেট্রিটা হচ্ছে একটা স্পেশাল প্রসিডিউর যেটা আমরা ওখানে ইউজ করে থাকি। সো যদি আপনাকে বলে রাইট ইন ব্রিফ অ্যাবাউট ফটোমেট্রি, তখন আপনি ফটোমেট্রি ডেফিনেশন দিবেন যে ফটোমেট্রি কি করে। ফটোমেট্রি ব্রডলি ডিলস উইথ দ্য স্টাডি অফ ফেনোমেনন অফ লাইট অ্যাবজর্পশন অফ মলিকুলার সলিউশন, যে সলিউশন থেকে লাইট অ্যাবজর্পশন নিয়ে এটা কাজ করে। দ্য স্পেসিফিসিটি অফ এ কম্পাউন্ড টু অ্যাবজর্ব লাইট এট এ পার্টিকুলার ওয়েভলেন্থ, যেমন হচ্ছে যে আপনার ধরেন মোনোক্রোমিক লাইট বা হচ্ছে পার্টিকুলার ওয়েভলেন্থ একটা লাইট, এটা হচ্ছে যে আপনার ফটোমেট্রি অ্যাবজর্ভ করে ইন দ্য ল্যাবরেটরি ফর হচ্ছে quantitative measures. তারপর photometry forms an important laboratory tool for the estimation of the concentration of different compounds in biological sample. এটা হচ্ছে মানে একটা স্যাম্পলের মধ্যে কি কি কম্পাউন্ড আছে এবং কতখানি আছে, এইটার ডিফারেন্ট করার জন্য ফটোমেট্রি ব্রডলি ইউজ হয়। তারপর আপনি ফটোমেট্রি সম্পর্কে আর কি জানেন, ফটোমেট্রির হচ্ছে দুইটা ইনস্ট্রুমেন্ট আছে, একটা হচ্ছে আপনার কলোরিমিটার আর একটা হচ্ছে স্পেকট্রোমিটার, স্পেকট্রোফটোমিটার। সো এটা হচ্ছে যে আপনার ইনস্ট্রুমেন্ট। আর ফটোমেট্রিতে কি কি অপারেশন হয়, যেমন হচ্ছে সেপারেশন অফ দ্য সাবস্টেন্স বাই প্রিসিপিটেশন প্রথমে হয়, তারপর অ্যাবজর্পশন বা ডায়ালাইসিস দিয়ে, তারপর সেপারেটেড সাবস্টেন্সকে প্রথমে কালার দেওয়া হয়, পার্টিকুলারলি একটা আপনার কালার মিক্স করা হয়, তারপর মেজারমেন্ট অফ লাইট অ্যাবজর্পশন, যে লাইট ওই কালারটা ওই সাবজেক্টের ক্ষেত্রে কতখানি লাইট অ্যাবজর্ব করতেছে, এবং তার মাধ্যমে ক্যালকুলেশনটা করা হয়। এখানে আমরা দুইটা ল ইউজ করি, বিয়ার্স ল আর ল্যাম্বার্টস ল, আমরা সামনে দেখবো। তো এইভাবে হচ্ছে আপনার দিস ইজ দ্য ব্রিফ অ্যাবাউট ফটোমেট্রি। তখন আপনি কি ব্রিফ হলে আপনি কি লিখবেন, আপনি ফটোমেট্রির একটা ডেফিনেশন দিবেন, যেটা কোথায় ইউজ হয়, এটা কি ইউজ হয়, তারপর আপনি একটা ইনস্ট্রুমেন্ট গুলোর নাম দিবেন, একটা কলোরিমিটার, একটা স্পেকট্রোফটোমেট্রি, আর তারপর আপনি অপারেশন প্রসিডিউরটা দিবেন, যে ফার্স্টে হচ্ছে যে আলাদা করে সেপারেশন করা, তারপর কালারিং করা, তারপর হচ্ছে লাইট অ্যাবজর্বেন্স মাপা, তারপর ক্যালকুলেশন করা।
দেন হচ্ছে মেনশন দ্য প্রিন্সিপাল অফ কলোরিমিটার। কলোরিমিটার কি? কলোরিমিটার হচ্ছে যে ফটোমেট্রির একটা আপনার ইনস্ট্রুমেন্ট। এটার কিছু পার্টিকুলারলি নিজেদের কিছু প্রিন্সিপাল আছে যেটা তারা ফলো করে। তো প্রথমে আপনি দিবেন যে সাবস্টেন্স যে সলিউশন সেটাকে আপনাকে ফার্স্টে কালার করতে হবে। তারপর দ্য ইন্টেন্সিটি অফ কালার ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স, যে এটার কালার কতখানি হবে এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন আমরা হলো ইউরিনে কতখানি প্রোটিন আছে এটা আমরা মেজার করব। সো আপনার হচ্ছে যে প্রোটিনের কনসেন্ট্রেশন যত বেশি হবে কালারটা তত বেশি ইন্টেন্স হবে। তারপর কালার সাবস্টেন্স হচ্ছে আপনার absorb lights at a different definite wavelength. The degree of absorption depends on the concentration of the substance. Again যে মানে concentration যত বাড়বে absorption তত বাড়বে। আর definite wavelength মানে হচ্ছে কি আপনার যে একটা particular wavelength এর কালারটা এটা absorb করবে। তো আপনার তারপর হচ্ছে যে ফটোমেট্রির আরো প্রিন্সিপাল, তো এই কয়েকটা আরো কিছু লজ আছে এটাও প্রিন্সিপালের মধ্যে পড়ে। একটা হচ্ছে বিয়ার্স ল আর একটা হচ্ছে ল্যাম্বার্টস ল। এটা আপনার যখন বলবেন এই চারটাকে আপনি প্রিন্সিপাল দিয়ে আপনি সূত্রটা দিতে পারেন। সূত্রটা কি? C1 C1/C2 হলো কনসেন্ট্রেশন অফ নোন সাবস্টেন্স আর কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন, কনসেন্ট্রেশন অফ আননোন সলিউশন। আর এদিকে দিতে পারেন OD1 আর OD2, মানে স্ট্যান্ডার্ড সলিউশনে কতখানি ডিসটেন্স নিচ্ছে আর আননোন সলিউশনে কতখানি ডিসটেন্স নিচ্ছে। এই জাস্ট এই রেশিও থেকে আমরা ওই কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। সো হচ্ছে যে এইটা হলো আপনার প্রিন্সিপাল অফ কলোরিমিটার। এবার আমরা দেখি একটা কোশ্চেন যে ডিফারেন্ট এই জিনিসটা না, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, প্রিসিশন, অ্যাকুরেসি এটা কিন্তু খুব আসে, মানে আমাদের কলেজে এসেছিল অনেকবার। সো হোয়াট ইজ সেন্সিটিভিটি? সেন্সিটিভিটি ইজ দ্য অ্যাবিলিটি of an analytical method to measure the smallest amount of an analyze in a sample. It denotes percentage of positive results among the denoted পাইলেশন বা পপুলেশনের মধ্যে পজিটিভ রেজাল্ট যেটা সেটা হচ্ছে সেন্সিটিভিটি। তাই এটা হচ্ছে অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক্যাল মেথড টু মেজার দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ অ্যান অ্যানালাইট ইন এ স্যাম্পল। একটা স্যাম্পলের মধ্যে স্মলেস্ট অ্যামাউন্ট হতে হবে এবং এটা পার্সেন্টেজ অফ পজিটিভ রেজাল্ট। আর স্পেসিফিসিটি কি? স্পেসিফিসিটি হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক্যাল মেথড টু মেজার অনলি দ্যাট অ্যানালাইট which is targeted to be measured। মানে এই সেন্সিটিভিটিটাতে সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট করতেছি, আর স্পেসিফিসিটিতে which is targeted to be measured it denotes the percentage of negative result among the healthy individuals। সো বাকিদের মধ্যে সেন্সিটিভিটিটা কি? পজিটিভ রেজাল্টকে ডিনোট করে, আর স্পেসিফিসিটি হচ্ছে নেগেটিভ করে। এটা হচ্ছে আপনার টার্গেটেড মানে এটা হচ্ছে পজিটিভ রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট। এটা হচ্ছে একটা টার্গেটেড স্যাম্পলকে অ্যানালাইজ করে আর এটা হচ্ছে যে স্মলেস্ট স্যাম্পলকে অ্যানালাইজ করে। তারপর হচ্ছে কি? accuracy। Accuracy কোনটা? Accuracy is the degree of agreement of an estimated value of an analyte with the true value of the analyte in the sample। মানে accuracy হচ্ছে যে যতটুকু মানে আমি যে এস্টিমেশন করেছি সেই এস্টিমেটেডটা ট্রু অ্যানালাইট কতখানি আছে তার সাথে যে আপনার ডিগ্রি অফ অ্যাগ্রিমেন্ট এটা এতটুকু আছে। সো দিস ইজ কল্ড accuracy in books language, right? আর precision, what is precision? Precision denotes the reproducibility of an analysis is the ability of the method used to consistently produce the same value when an analyte is a sample is repeatedly measured. It is expressed as the variation seen that these repeated measurements of the analytes are done। মানে আপনার একটা অ্যানালাইটের আপনি যে হচ্ছে যে একটা একটা ধরেন আপনি স্যাম্পলের একটা মান পেলেন, সেই মানটাকে আপনি রিপিটেডলি যদি আবার মেসেজ করেন, এটার জন্য বলা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি অফ অ্যান অ্যানালাইসিস। যে অ্যানালাইসিসকে বারবার রিপ্রোডিউস করার পর আপনি একটা মান পেলেন, সেই মানটা হচ্ছে প্রিসিশনের মধ্যে পড়তেছে। তো সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, প্রিসিশন। যে প্রিসিশন মানে কতবার করার পর আপনার ওটা একদম প্রিসাইজলি অ্যাকুরেট হচ্ছে। সো দ্যাটস কল্ড প্রিসিশন, এন্ড অ্যাকুরেসি হচ্ছে যে ডিগ্রি অফ অ্যাগ্রিমেন্ট উইথ দ্য এস্টিমেটেড ভ্যালু উইথ দ্য ট্রু ভ্যালু।
সো আশা করি আপনাদের হচ্ছে এই অ্যাকুরেসি, সেন্সিটিভিটি আর সেন্সিটিভিটি, অ্যাকুরেসি, আরেকটা কি ছিল, হ্যাঁ, স্পেসিফিসিটি আর প্রিসিশন, এই চারটার হচ্ছে যে সংজ্ঞা মনে থাকবে। এই চারটার সংজ্ঞা কিন্তু খুবই মানে ভাইভাতেও মাঝে মাঝে ধরে, যখন হচ্ছে ফটোমেট্রি বা ক্লিনিক্যাল নিয়ে ভাইভা ধরে। আবার হচ্ছে যে যখন আপনার ফটোমেট্রিতে ক্লিনিক্যাল নিয়ে হচ্ছে যে ভাইভা না ধরলেও রিটেনে এই প্রিসিশন, অ্যাকুরেসি এগুলো টার্ম পরীক্ষায় আসে, প্রফ পরীক্ষাতেও আসে। সো আপনারা এইটা হচ্ছে ভালো করে মানে এই চারটা সংজ্ঞা অ্যাটলিস্ট এই ক্লিনিক্যাল থেকে খুব ভালো করে মনে রাখবেন, যাতে হচ্ছে আপনার এইটা থাকে, কি বলে, এটা যাতে আসলে আপনারা লিখতে পারেন। এবার আমাদের পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নতে হচ্ছে কি, name the specimen that can be analyzed in a clinical laboratory। তো ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোন কোন স্পেসিমেনকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। সো এইটা হচ্ছে যে লাইক খুবই ইজি কোয়েশ্চেন সবার জন্য, যে আমরা ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কি কি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করি। আমরা হচ্ছে যে আপনার হলো ব্লাড, ইউরিন, তারপর হচ্ছে আপনার স্টুল, তারপর সিএসএফ, তারপর অ্যাসপাইরেটস, এগুলো ধরেন আপনার স্পেসিমেনকে আমরা ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে অ্যানালাইসিস করি। এই স্পেসিমেন ব্লাডের মধ্যে আবার আপনি হচ্ছে ভাগ করতে পারবেন। ব্লাডের মধ্যে আমরা সিরাম, হোল ব্লাড নিতে পারি, সিরাম নিতে পারি, প্লাজমা নিতে পারি, ভেনাস ব্লাড, ক্যাপিলারি ব্লাড, আর্টারি ব্লাড নিতে পারি, ইউরিন নিতে পারি, তারপর স্টুল নিতে পারি, তারপর সিএসএফ বা অ্যাসপাইরেটস এর মধ্যে হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড নিতে পারি। মাঝে মাঝে হচ্ছে স্পুটাম, স্যালাইভা, তারপর হচ্ছে যে ক্যালকুলি, তারপর হচ্ছে আপনার টিস্যুস বিভিন্ন জায়গায়। এই দিজ আর দ্য স্পেসিমেন্স, এগুলো আমরা ল্যাবরেটরিতে অ্যানালাইসিস করতে পারি, যেগুলো সিক্রেশনস অর হোক অর টিস্যুস হোক, যেগুলো হচ্ছে ল্যাবরেটরিতে অ্যানালাইসিস করে উই ক্যান অ্যাকচুয়ালি মেক হচ্ছে যে অ্যানালাইসিস করে আমরা ক্লিনিক্যালি বায়োকেমিস্ট্রির হচ্ছে রেজাল্টগুলো বের করতে পারি, যে অ্যাকচুয়ালি তার কোনো প্রবলেম হয়েছে কিনা। তারপর হচ্ছে প্রশ্নটা হলো ড্র অ্যান্ড লেভেল দ্য বেসিক পার্টস অফ ফটোমেট্রিক কলোরিমিটার। সো ফটোমেট্রিক কলোরিমিটারের বেসিক পার্টস ড্র লেভেল করা মানে ওই যে কলোরিমিটারের হচ্ছে একটা আপনার যেটা আমরা প্রিন্সিপালস বললাম, সেই ফটোমেট্রিক কলোরিমিটারে ফার্স্টে ধরেন একটা লাইট সোর্স থাকবে, মাঝখানে একটা স্লিট বা ফাঁকা একটা জানালার মতো থাকবে, তারপর একটা লেন্স থাকবে, দেন একটা ফিল্টার থাকবে, ফিল্টারের সাথে একটা কিউভেট থাকবে, টেস্ট টিউব কিন্তু না, কিউভেট। কিউবেডের পরে একটা ফটো সেল থাকবে, তারপর আউটপুট হচ্ছে আমরা মার্কটা বুঝতে পারবো যে কতখানি আউটপুট হচ্ছে। তো আপনাকে এগুলো 1 2 3 4 5 6 দিয়ে সুন্দর করে এক লাইনে আঁকালে খুব ভালো লাগবে এটা। তারপর ভালো লাগবে এবং টিচার অনেক পছন্দ করবে। তারপর হচ্ছে আমরা পরের কোশ্চেনটা দেখেছি, হোয়াট ইজ বিয়ার্স ল অ্যান্ড ল্যাম্বার্টস ল। এটা আমি তখন বলেছিলাম যে তখন লিখতে হবে, যে যখন প্রিন্সিপাল অফ কলোরিমিটার লিখবেন না, তখন কিন্তু এটা লিখতে হবে। সো বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল কি, দ্য ল, বিয়ার্স ল, the law states that the amount of transmitted light decreases exponentially with an increase in the concentration of absorbing material. So material absorbing material যত বেশি concentration বাড়বে, তার সাথে exponential হারে the amount of transmitted light decrease করতে পারবে, ট্রান্সমিশনটা ডিক্রিজ করতে থাকবে। আর ল্যাম্বার্টস ল কি দেখায়, the law states that the transmitted light decreases exponentially with the increase of in the thickness of the absorbing molecules। absorbing molecule যেটা absorb করবে তার thickness যত বাড়বে, exponentially the transmitted লাইটটা অ্যাকচুয়ালি ডিক্রিজ করতে থাকবে। দিস টু আর দ্য বিয়ার্স ল অ্যান্ড ল্যাম্বার্টস ল। আর এটার উপর বেস করেই অ্যাকচুয়ালি আমাদের ফটোমেট্রির হোল রুলটা বা হোল প্রসিডিওরটা হচ্ছে যে মানে এটার উপর বেস করে দাঁড়ায় আছে। We have the last question of this session, that is write down the difference between colorimeter and spectrophotometer। So colorimeter আর spectrophotometer আমি প্রথমে বলেছিলাম যে আমাদের ফটোমেট্রিতে দুই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, একটা কলোরিমিটার আর একটা স্পেকট্রোফটোমিটার। সো এটার ডিফারেন্স হচ্ছে কি, ফার্স্টে ধরেন আপনার কলোরিমিটারে কি টেকনিক ইউজ করা হয়, এখানে ইউজ করা হয় যে কনসেন্ট্রেশন অফ এ সলিউশন, মানে একটা উই ইউজ দ্য ডিটারমাইন দ্য কনসেন্ট্রেটিং অফ এ সলিউশন হ্যাভিং কালার। আর এই স্পেকট্রোফটোমেট্রিতে দ্য টেকনিক অফ মেজারিং হাউ মাচ লাইট এ কেমিক্যাল সাবস্টেন্স অ্যাবজর্ব বাই মেজারিং দ্য ইন্টেন্সিটি অফ লাইট অ্যাজ এ বিম অফ লাইট পাসেস থ্রু এ স্যাম্পল। মানে একটা স্যাম্পলের মধ্যে একটা বিম
পাস করলে তার ইন্টেন্সিটিটা কত বাড়ছে বা কমছে এটা দেখে হচ্ছে লাইট কতটুকু পাস হয়েছে এটা মেজার করে। যেমন হচ্ছে কলোরিমেট্রির ক্ষেত্রে একটা ফিক্সড ওয়েভলেংথ ইউজ করে, যে ওইটাকে যখন কালার করে দেয় না, কালার করার পর একটা ফিক্সড ওয়েভলেংথ ইউজ করে। স্পেকট্রোফটোমেট্রিতে কোনো ফিক্সড ওয়েভলেংথ ইউজ হয় না, এটা ওয়াইডার রেঞ্জের মধ্যে, যেমন ইউভি রে, আইআর রে, এগুলো ইউজ করা হয়। তারপর স্যাম্পল কালার, এটাকে কালারকে স্যাম্পলকে কালার করতে হয়, এটা স্যাম্পলকে কোনো কালার করতে হয় না। তারপর কোয়ান্টিফিকেশন, এদের হচ্ছে কোয়ান্টিফাইজ কালার বাই মেজারিং থ্রি প্রাইমারি কালার কম্পোনেন্টস, মানে এটাকে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটার মাধ্যমে এটা কোয়ান্টিফাই করা হয় মেজার্স। কিন্তু হচ্ছে যে আপনার স্পেকট্রোফটোমেট্রিতে হচ্ছে ইউভি ভিজিবল, আলট্রাভায়োলেট ভিজিবল লাইট দিয়ে, ওয়েভলেংথ দিয়ে কালারকে মেজার করা হয়। তারপর মেজারমেন্ট, যেমন হচ্ছে যে আপনার কলোরিমেট্রিতে মেজার্স দ্য অ্যাবজর্বেন্স অফ লাইট, আর স্পেকট্রোফটোমেট্রিতে মেজার্স দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট পাসেস থ্রু দ্য স্যাম্পল। সো এটাকে অ্যাবজর্বেন্সটা মেজার করে আর এটা হচ্ছে অ্যামাউন্টটা মেজার করে। সো দিস ইজ হাউ দিস বোথ কলোরিমিটার আর স্পেকট্রোফটোমিটার ওয়ার্কস। আপনারা যখন ডিফারেন্স লিখবেন আপনারা খুব সুন্দর করে ধরেন আপনারা খুব সুন্দর করে প্রথমে ছকটা ছক ছক প্রথমে লিখবেন যে ফটোমেট্রি দুইটা ইনস্ট্রুমেন্ট, কলোরিমিটার ইনস্ট্রুমেন্ট, কলোরিমিটার, ফটোমিটার, দেন দিস ইজ দ্য ডিফারেন্স। তারপর এখানে আপনি ফার্স্টে ক্লিনিক্যাল বা ট্রেডসটা লিখবেন, তারপর ফটোমিটার আর কলোরিমিটার লিখবেন। ট্রেডস, ফটোমিটার, কলোরিমিটার, তারপরে একটা দুইটা তিনটে এরকম করে লিখতে থাকবেন। সো এইটা হলো রাইট ডাউন দ্য কলর বিটুইন কলোরিমিটার এন্ড স্পেকট্রোফটোমিটার। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর অ্যাটেনশন। আপনাদের নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অ্যাটেন্ড করবেন এবং বায়োকেমিস্ট্রি রিটেন সেশনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সমস্ত রিটেনের প্রবলেমগুলো দূর হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।